আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 মাসে 150-র বেশি আন্দোলন সামলাতে হয়েছে সরকারকে। পরিস্থিতি অশান্ত করার ষড়যন্ত্র বলছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। ক্ষতিগ্রস্ত হবে সংস্কার প্রক্রিয়া। সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে দেশে অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রিজভির সব পক্ষের মতামতের ভিত্তিতে সংস্কার করলেই তা গ্রহণযোগ্যতা পাবে বললেন খন্দকার মোশাররফ। গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ, অভিযোগ ভিপি নুরের। প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি, দাবি অর্থ উপদেষ্টার। 3 মাসের মধ্যে সাধারণ মানুষের নাগালে আসবে নিত্যপণ্যের দাম। এবং তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা। এ অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক আর বাস্তবসম্মত দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। 18 বাংলাকে তারা আরও বলেন, এভাবে একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই কওয়া নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। 7 কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছে। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল 5 আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা বলছেন অন্তর্বর্তী সরকারকে গত 6 মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যেই এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দেবে আর পতিত স্বৈরাচার এর সুযোগ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ কথা জানিয়ে বলেন, কে রাজনৈতিক দল গঠন করবে সেদিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য, টেকসই করতে হলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট।
মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই, এখনো সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়। সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। তারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা তারা কি করবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল পথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পুনঃমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা আশা করি না যে তারা মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি ঘোষিত রূপকল্প 2030 বা রেইনবো নেশন যেভাবে জাতিকে স্বপ্ন দেখিয়েছে, একইভাবে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের 31 দফায় জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তরিক ইসলামের রিপোর্ট। বিএনপি ঘোষিত 31 দফা ও রেইনবো নেশন নিয়ে আলোচনা করতেই এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি। এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জনাব খায়রুল হক সাহেব, আমরা শুনিনি এখন পর্যন্ত তিনি দেশে বা বিদেশে, বাট যেখানেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত, দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাকে আইনের আওতায় আনা উচিত। অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলা দেয় শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করার সুযোগ ছিল, তিনি সেটা না করে রাজনৈতিকভাবে 21শে আগস্টকে ব্যবহার করলেন এবং কি করলেন, জনাব তারেক রহমান সাহেবকে 21শে আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাল হচ্ছে ওনার জনপ্রিয়তা, যে কারণেই এই মামলা, আপনি যে কথাটা বললেন এতিমের টাকা মেরে খেয়েছে, আমার চোখে এখনো ভাসে সংসদে দাঁড়িয়ে কি ধরনের কুৎসিত অঙ্গভঙ্গিতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এই কথাগুলো বলতেন। এই টোটাল প্রক্রিয়াটাই ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন 2018 সনে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। অনুষ্ঠানের সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রত্যাশা করেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হবে জাতির আশা আকাঙ্ক্ষা। 31 দফার মাধ্যমে আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র কাঠামো গঠন করবার ক্ষেত্রে বিএনপি একটি অগ্রগামী ভূমিকা পালন করবে এবং ফ্যাসিস্ট রেজিমের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে অন্যায় অত্যাচার, অর্থ লুট পাচার সবকিছু মিলিয়ে যে বিচার, সে বিচারের ব্যবস্থা গ্রহণ করে
পরবর্তী সরকার এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। এই সময় জুলাই আগস্টে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি রাখেন সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্ট রিজিমে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচারের দৃশ্যমান আমরা বিচার দেখতে চাই, এবং এই বিচার নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় সেটি কিন্তু আমাদের জাতির সাধারণ নাগরিক হিসেবে আমাদের সেই প্রত্যাশা থাকবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানী পুরনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল ৬৪ জেলায় একযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন ভিপি নূর। ৬ মাস পেরিয়ে গেলেও গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে বেশি দেরি কিংবা তাড়াহুড়ো না করার কথাও বলেন তিনি। দেশে যেন আবারও ফ্যাসিবাদ কায়েম না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। ভালো একটা ভোট করতে হবে যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে। আপনি তড়িঘড়িও করবেন না, আবার যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আমার এই বিজয়কেও গ্রাস করতে না পারে, হাইজ্যাক করতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। ৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি ভালোভাবে চলছে। সেই সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা বলে আসছে, সেটা কিন্তু ফলটা এপ্রিল মে দিকে যাবো। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলিতে দিচ্ছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কি করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বলছি যে তারা বলছে এখন থেকে আমাদের হেল্প হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। দুর্নীতির কারণে বেশি অর্থ বরাদ্দ দিয়েও সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাজে আসছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর তদারকির তাগিদ দেন তিনি। রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে কেবল অর্থ সহায়তা নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন তিনি। এটা একটা প্রহসন। ৮০০ টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো, তা নয়। আমি যেটা করছি ৮০০ টাকা দিয়ে তার ক্ষুধাটা তাকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়, সেইটুকু শুধু আমি
সামাল দিচ্ছি। বাংলাদেশ যেই কালচার অফ কারাপশন বাস করেছে, এটা অস্বাভাবিক কিছু না, এটা যেটা ঘটে গেল। তবে এটা থামাতে হবে, এটা থেকে সরে আসতে হবে এবং খুব শক্ত পদ্ধতিগত কৌশল গ্রহণ করে এটা থেকে সরে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা সরে আসা কঠিন নয়, সেই ইচ্ছেটা এই সরকারের আছে। রাজধানীর শেওড়াপাড়ার গোল্ডেন আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের মামলায় সন্দেহভাজন ১৩ জনকে আটক করেছে পুলিশ। হোটেলটির গ্রিলের দরজা কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির মিরপুর বিভাগ। এ সময় হোটেলের প্রতিটি রুমে অভিযান চালিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া যায়। আবাসিক হোটেলের আড়ালে এখানে অবৈধ ব্যবসা চলত বলে জানায় পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করা হয়। তিনি এখন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চলছে ৮ দিনব্যাপী ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। রাজধানীর সোভানবাগে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি এবং বায়োমেড ডায়াগনস্টিক্স জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়াতে র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে সোভানবাগে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি এবং বায়োমেড ডায়াগনস্টিক জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কেমোথেরাপি সহ টার্গেটেড ইমিউনোথেরাপি প্রয়োগের মাধ্যমে ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আশকারের মধ্য দিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর 12টা থেকে 12:30টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাত 7:30টার দিকে সাইফুল ইসলাম নামে আরেক মুসল্লির মৃত্যু হয়। এই নিয়ে দ্বিতীয় ধাপে 2 মুসল্লির মৃত্যু হল। কর্মকর্তা কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ চাকরিতে পুনর্বহাল, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক দমন পীড়ন ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুতের ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা নিশ্চিত করা, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে দ্বৈতনীতি পরিহার করতে হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক অনিয়মিতকারীদের চাকরি নিয়মিত করা এবং বিগত সময়ের পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজদের শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ভোটের অধিকারের দাবি ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 5,000-এরও বেশি বিএনপি নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। এছাড়া 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দুল ইসলাম অমিত। যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সম্মেলনে আবুল হাসান জহিরকে সভাপতি, নুরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক ও সালাউদ্দিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। বরিশালের গৌরনদীতে 5 বছরের শিশু সাফওয়ান হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ এখনও হত্যা রহস্য উদ্ঘাটন করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এর আগে গত 15 জানুয়ারি দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। পরদিন সকালে বাড়ির পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মামলার 4 আসামি। এবারে আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
কক্সবাজারে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশ বিষয়ক সেমিনার ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইউনিডোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জাকিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ইউনিডোর প্রধান কার্যালয়ে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আসা সংস্থাটির ইউনিট চিফ সার্কুলার ইকোনমি অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি জেরোম স্টাকি। আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইকো ক্লাবের প্রতিনিধি সহ অন্যান্যরা। এতে 15টি স্কুল, কলেজ ও মাদ্রাসার 2 শতাধিক স্বেচ্ছাসেবক সমুদ্র সৈকত থেকে প্রায় 550 কেজি অপচনশীল প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্টতা বিষয়ে নিয়ে আলোচনা করবেন তারা। দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত 27 জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। তখন দুই দেশের শীর্ষ নেতারা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই আনুষ্ঠানিকভাবে মোদীকে আমন্ত্রণ জানানো ওয়াশিংটন। মেক্সিকো ও কানাডা পণ্যের শুল্ক আরোপ 1 মাসের মধ্যে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর ব্যাপারে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো এবং কানাডা সমঝোতার আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার আগে ট্রাম্পের সাথে ফোনালাপ করেন। এতে শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বের স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। এদিকে চীনের মধ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণার পর ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে বেইজিং। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। 40তম জন্মদিনের আগে গোল উৎসবে মাতলেন 5 বারের ব্যালন ডি অর জয়ী। চলতি মৌসুমে আল নাসরের হয়ে 25 ম্যাচে 23 গোল করলেন CR7। রিপোর্ট করছেন SM আশরাফ। কথায় বলে 40-এ চালছে, অর্থাৎ বয়স বাড়লে নাকি দৃষ্টিশক্তি কমে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখলে কে বলবে রাত পেরোলেই তিনি 40-এ পা দেবেন। এখনো তার চিতার ক্ষিপ্রতা বারবার দর্শক সমর্থকদের অবাক করে। তার বয়সী অনেক খেলোয়াড় ফুটবলকে বিদায় বলেছেন, কেউ ফর্মহীনতায়, কেউ ইনজুরিতে, আর তিনি কিনা এগিয়ে চলেছেন দুর্দমনীয় গতিতে। এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে 44 মিনিটে প্রথম গোল করেন। 78 মিনিটে তার পায়ে আসে দ্বিতীয় গোল। এই টুর্নামেন্টে সব মিলিয়ে 5 ম্যাচে 6ষ্ঠ গোল। এতে ক্যারিয়ারে গোল সংখ্যা 923-এ নিয়ে গেলেন পর্তুগিজ তারকা। 1000তম গোলের ঐতিহাসিক মাইল ফলক থেকে আর 77 গোল দূরে দাঁড়িয়ে। যে ছন্দে এগোচ্ছেন তাতে সেই সংখ্যাকেও দূরে মনে হচ্ছে না। SM আশরাফ, এটিএন বাংলা। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে বুধবার মাঠে নামবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে প্লে অফে জায়গা করে নেয় চিটাগাং। তবে কোয়ালিফায়ারে ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগাং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর রাইডার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 6 মাসে 150-এর বেশি আন্দোলন সামলাতে হয়েছে সরকারকে। পরিস্থিতি অশান্ত করার ষড়যন্ত্র, বলছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। ক্ষতিগ্রস্ত হবে সংস্কার প্রক্রিয়া।
সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছালে দেশে অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রিজভির সব পক্ষের মতামতের ভিত্তিতে সংস্কার করলেই তা গ্রহণযোগ্যতা পাবে বললেন খন্দকার মোশাররফ। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ, অভিযোগ ভিপি নূরের প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি, উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি, দাবি অর্থ উপদেষ্টার। ৩ মাসের মধ্যে সাধারণ মানুষের নাগালে আসবে নিত্যপণ্যের দাম। এবং তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সমবেত লাখো মুসল্লি, আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।